হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট। সনেট নাম্বার 73। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার, প্রথমেই বলে রাখি, 154টি সনেট লিখেছিলেন। তার মধ্যে এই যে পোয়েমটা, এটা সনেট 73। এই সনেট পাবলিশ হয়েছিল কত সালে? 1609, 1609 সালে, 1609। এই সনেট 73-র থিম কি বা বিষয়বস্তু কি? সনেট 73-র বিষয়বস্তু হচ্ছে এইজিং, বার্ধক্য এবং মোরালিটি, নশ্বরতা, মানুষ যে মরণশীল বা মৃত্যুই শেষ আমাদের, সেইটা দেখানো হয়েছে। এবং আমাদের জীবন যে ক্ষণস্থায়ী, সেই দিকটাও এখানে তুলে ধরা হয়েছে। বার্ধক্য, মৃত্যু এবং আমাদের জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতিটা এই পোয়েমে তুলে ধরা হয়েছে সনেট 73-তে। তাহলে এটা শেক্সপিয়ারান সনেট। এর রাইমিং স্কিম কীরকম হয়? এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। এটাকে শেক্সপিয়ারান সনেট বলে। এবং শেক্সপিয়ারান সনেটের প্রত্যেকটাই হচ্ছে 14 লাইনের কবিতা। এবং এর ছন্দগুলো ওই রকমই হয়, রাইমিং স্কিম যেটাকে বলে। এ বি এ বি, সি ডি সি ডি, ইএফ ইএফ, জি জি। তাহলে স্টার্ট করা যাক পোয়েম। কবি বলছেন কি? প্রথমেই বলি, এখানে দাও মানে হচ্ছে তুমি। তো কবি এই সনেটে যাকে তুমি বলে উল্লেখ করেছে, সেটা কবির বন্ধুও হতে পারে বা কবির কোনো লাভারও হতে পারে, যেটাকে প্রিয়তমা বলা যেতে পারে। দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড। তাহলে কবি এই সনেটে লিখছেন তার বন্ধুকে উদ্দেশ্য করে, বা বন্ধুকেই বলছেন যে বছরের এই সময়টা তুমি আমার মধ্যে দেখতে পারো। তুমিটাকে কবির বন্ধু বা কবির লাভার। তাহলে তিনি তার বন্ধুকে বলছেন যে বছরের এই সময়টা তুমি আমার মধ্যে দেখতে পারো। হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং। বছরের কোন সময়টা? যখন গাছেদের পাতা হলুদাভ হয়ে যায়, সেই পাতাগুলো সব ঝরে পড়ে এক এক করে, এবং আবার অথবা কিছু পাতা গাছে ঝুলেও থাকতে পারে। তাহলে গাছের পাতা যখন ঝরে পড়ে, সেটা বছরের কোন সময়? শরৎকাল। তাহলে এই কবি নিজের এই সময়টাকে এই শরৎকালের সাথে তুলনা করেছেন, যে সময় গাছেদের হলুদাভ পাতাগুলো ঝরে পড়ে বা কিছু পাতা গাছে আটকে থাকে বা লেগে থাকে গাছের ডালের সাথে। তাহলে এইটা দেখে কি বোঝা যাচ্ছে? কবি তার জীবনের শেষ সময় বা বার্ধক্যে পৌঁছেছেন, তার শেষ বয়সের দিকে। তো এই বছরের এই সময়টাকে তিনি তার বার্ধক্যের সাথে তুলনা করেছেন, যেখানে তিনি তার শেষ জীবন বা শেষ দিনগুলো বাঁচছেন এবং খুবই অল্প দিন বেঁচে আছে তার জীবনে। আপন দোজ বাউস হুইচ শেক এগেনস্ট দ্য কোল্ড। এই সমস্ত গাছের ডালপালাগুলো যেগুলো ঠান্ডায় কাঁপছে। বেয়ার রুইন্ড কয়ার্স where late the sweet bird sang। সেই অনাবৃত ধ্বংসপ্রাপ্ত কয়ের মানে গির্জার সেই জায়গা, কয়ের মানে যেখানে গায়ক দলেরা গান গায়, যেখানে আগে পাখিরা সুন্দর বা মিষ্টি গান গাইতো, কিন্তু এখন আর গায় না। কারণ বেয়ার রুইন্ড কয়ার্স বলতে এখানে কবির বর্তমান বার্ধক্যের অবস্থাকে বোঝানো হয়েছে। এবং এই যে একসময় সুন্দর পাখিরা সুন্দর গান গাইতো, এটাও এরও একটা ইনার মিনিং আছে। এর বলার অর্থ, কবির যে যখন যুবক ছিলেন, তার ইউথ টাইম অর্থাৎ তার যৌবনের দিনগুলোর যে সুখ আনন্দ, তার সুন্দর কণ্ঠস্বর, তার সৌন্দর্য, সেগুলো সব চলে গেছে। এখন আর সেই যৌবনের কোনো আনন্দ বা সৌন্দর্য বা তার সুন্দর কণ্ঠস্বর কিছুই নেই। আর এই থার্ড লাইনে যে বলা হয়েছে যে গাছের ডালপালাগুলো কাঁপছে এখন ঠান্ডাতে, এরও একটা ইনার মিনিং রয়েছে, ভিতরের অর্থ, যার মানে এটাও বোঝায় যে কবি এখন তার বার্ধক্যে এসে পৌঁছেছেন, শেষ বয়সে। তাই কবির শরীর এখন অত্যন্ত দুর্বল হয়ে গেছে এবং ঠান্ডায় কবিরও হাত পা কাঁপছে। তো
তাহলে প্রথম লাইনে কবি নিজেকে তুলনা করেছেন বছরের সেই সময়ের সাথে যে সময়ে গাছের হলুদ পাতাগুলো সব ঝরে পড়ে কিংবা দু একটা পাতা গাছের ডালে লেগে থাকে। গাছের ডালপালাগুলো যখন ঠান্ডায় কাঁপতে থাকে এবং সেই অনাবৃত ধ্বংসপ্রাপ্ত গির্জার সেই জায়গায় যেখানে গায়ক দলেরা গান গায়, সেখানে আগে সুন্দর পাখিরা গান গাইতো, কিন্তু এখন আর গায় না। অর্থাৎ এই এই জায়গাগুলোতে কবির বার্ধক্যের কথা বলা হয়েছে। কবি তার শেষ বয়সে এসে পৌঁছেছেন। তার জীবনের কিছুটা সময় আর বাকি, তার যৌবন শেষ হয়ে গেছে, তার যৌবনের সমস্ত সুখ আনন্দ এগুলো সব শেষ হয়ে গেছে। ইন মি thou seest the twilight of such day. সারাদিনের যে সময়ে গোধূলি হয়, গোধূলি বেলা, তো এই আমার মধ্যে তুমি সেই গোধূলি বেলাটা লক্ষ্য করতে পারো বা দেখতে পারো। অ্যাজ আফটার সানসেট ফেডেড ইন দ্য ওয়েস্ট, পশ্চিমের আকাশে যখন সূর্যের আলো বা সূর্যাস্তের পরে যে সূর্যের আলো একদম কমে আসে পশ্চিমের আকাশে, হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে, কিন্তু সেইটাও চলে যায় যখন কালো রাত্রি নামে। ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সেলস আপ অল ইন রেস্ট, এই কালো রাত্রি হচ্ছে মৃত্যুর দ্বিতীয় রূপ, যেখানে কবির সমস্ত কাজকর্ম বিশ্রাম নিয়ে নেয়। তাহলে এখানে কবি নিজেকে তুলনা করেছেন গোধূলির সাথে। আমাদের যে যৌবনের সময় সেটাকে তুলনা করা হয় কোন সময়ের সাথে? মধ্যাহ্ন বা দুপুরবেলার সাথে। কিন্তু যখন আমরা বার্ধক্যে পৌঁছাই, শেষ বয়সে পৌঁছাই, তখন সেটাকে গোধূলির সাথে তুলনা করা হয়। যে বার্ধক্যের আর কিছুটা সময় বেঁচে আছে এবং সেইটাও শেষ হয়ে যাবে যখন কালো রাত্রি নামবে, সেই কিছুটা সময়ও ছিনিয়ে নিয়ে চলে যাবে। তাই এই কালো রাত্রিকে মৃত্যুর দ্বিতীয় রূপ বলা হয়েছে এবং যখনই মৃত্যু আসবে তখনই কবির সমস্ত কাজকে সে বিরাম দিয়ে দেবে বা কবিকেও বিরাম দিয়ে দেবে সেই মৃত্যু। তাহলে প্রথমে কবি নিজেকে শরতের সাথে তুলনা করেছেন, এখানে কবি নিজেকে গোধূলির সাথে তুলনা করেছেন। ইন মি thou seest the glowing of such fire. এছাড়াও আমার মধ্যে তুমি দেখতে পারো আগুনের সেই মৃদু আভা। এখানে আগুনের আভাটাকে মৃদু বলা হয়েছে, অর্থাৎ এ থেকেও বোঝা যায় যে কবিতার বার্ধক্যে এসে পৌঁছেছেন শেষ বয়সে। যদি বলতো দাউ দাউ করে জ্বলছে আগুন, তাহলে সেটাকে যৌবন বলা হয়। কিন্তু যখনই তার কোনো ব্যক্তি শেষ বয়সে পৌঁছায়, তাকে যখন কোনো আগুনের আভার সাথে তুলনা করা হয়, সেটাকে বলা হয় আগুনের মৃদু আভা। দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডাথ লাই, তার যে যৌবন ফুরিয়ে গেছে বা শেষ হয়ে গেছে, সেই যৌবনের ছাইয়ের উপরে এই আগুনের মৃদু আভাটা যেন জ্বলছে, মানে তার কিছুটা সময় আর বেঁচে আছে, সে তার জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে কবি। অ্যাজ দ্য ডেথ বেড whereon it must expire, এবং এই যে মৃত্যুসজ্জা যখন কবি চলে যাবেন, সেই মৃত্যুসজ্জায় গেলে এই যে আগুনের মৃদু আভা জ্বলছে এটা পুরোপুরি শেষ হয়ে যাবে, মানে তার যে বার্ধক্যের সময় চলছে এখন, সেই বার্ধক্যটাও পুরোপুরি শেষ হয়ে যাবে মৃত্যুসজ্জায়। কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, এই যে আগুন যার সাহায্যে জ্বলছে, যে সমস্ত কাঠের সাহায্যে, সেইগুলো যখন পুড়ে ছাই হয়ে যাবে তখন সেই ছাইটাই আবার সেই আগুনটাকে নিভিয়ে দেবে। দিস thou perceived which makes thy love more strong, আমি যে এই কথাগুলো বললাম আমার জীবনের ব্যাপারে বা বার্ধক্যের ব্যাপারে, এইগুলো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তুমি বলতে কে? কবির বন্ধু। হুইচ মেক্স thy love more strong, এই যে আমি জীবনের বার্ধক্যে চলে এসেছি, আমার জীবনের শেষ সময়ের দিকে চলে এসেছি, এই এই সময় এই কথাগুলো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ, কিন্তু তবুও তোমার ভালোবাসা আরও স্ট্রং হয়ে উঠবে। আমি যে জীবনের বার্ধক্যে চলে এসেছি, আমি খুবই অল্প দিন বাঁচবো, আর এই কথাগুলো তোমার ভালোবাসাকে দুর্বল করবে না, বরং কী করবে? আরও স্ট্রং করবে। কী কারণে? না, কবি এবং তার বন্ধু বা তার লাভার খুবই কম সময়ে একসাথে থাকতে পারবে, আর তাই যেটুকু সময় তারা থাকবে সেই সময়ের মধ্যে তাদের ভালোবাসা আরও স্ট্রং হয়ে উঠবে বলছেন কবি। টু লাভ দ্যাট ওয়েল হুইচ thou মাস্ট লিভ আর লং, এই যে টু লাভ দ্যাট ওয়েল হুইচ thou মাস্ট লিভ আর লং,
যারা খুবই অল্প দিন বাঁচবে, কবি বলছেন তাদেরকে আরও উচিত বেশি করে ভালোবাসা। তাই কবি বলছেন কি তার বন্ধুকে এই পোয়েমের মাধ্যমে লাস্ট লাইনে, যেহেতু তুমি জেনে গেছো, বুঝে গেছো যে আমি আমার জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আমার জীবনের বার্ধক্যে চলে এসেছি, আমার আর খুবই অল্প দিন অবশিষ্ট রয়েছে, তারপরেই হয়তো আমার মৃত্যু চলে আসবে, কিন্তু এইটুকু সময়ের মধ্যেও তোমার ভালোবাসা দুর্বল হবে না, আরও বরং তোমার ভালোবাসা স্ট্রং হয়ে উঠবে, যেহেতু আমরা দুজনে খুব কমই সময় একসাথে কাটাতে পারবো বা একসাথে থাকতে পারবো। সেই কারণে সেই কম সময়ের মধ্যে তোমার ভালোবাসা আরও স্ট্রং হয়ে উঠবে, যেহেতু তুমি বুঝে গেছো যে তোমার এই কাছের মানুষটি খুবই অল্প দিন বেঁচে থাকবে। তাই লাস্ট লাইনে বলেছে, তাই তাকে আরও বেশি করে ভালোবাসো, যার কথা তুমি জেনে গেছো যে সে খুব তাড়াতাড়ি তোমাকে ছেড়ে চলে যাবে বা এই পৃথিবী ছেড়ে চলে যাবে, যে আর বেশি দিন থাকবে না বা যে আর বেশি দিনের অতিথি নয়, তাকে আরও বেশি করে ভালোবাসতে বলেছে। তাহলে এই পোয়েমের কবি যে শুধু তার বন্ধুকে তার নিজের বার্ধক্যের ব্যাপারে বলছে তা নয়, এটা তো বলছেই, এটা আরও একটা মিনিং আছে এখানে। আমাদের পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনই ক্ষণস্থায়ী, কেউই সারা জীবন বাঁচবে না, কেউ কোনো না কোনো সময় মারা যাবে, কারণ মানুষ মরণশীল। তাই বলছে যে যতটুকু সময় বাঁচবে, যেহেতু সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই উচিত একে অপরকে আরও বেশি করে ভালোবাসা। তাহলে এখানে এই যে কবি নিজেকে তুলনা করেছেন বছরের সেই সময়ের সাথে, অর্থাৎ শরতের সাথে, যখন গাছের হলুদ পাতা ঝরে পড়ে বা কিছু হলুদ পাতা গাছের সাথে আটকে থাকে, দ্য টাইম অফ ইয়ার thou mayst in me behold when yellow leaves are none or few do hang। এই যে বছরের নির্দিষ্ট সময়ের সাথে নিজেকে তুলনা করেছেন, ফার্স্ট লাইনটা, এটা কিসের এক্সাম্পল? মেটাফোরের এক্সাম্পল। মেটাফর মানে কি? নিজেকে তুলনা করা কোনো নির্জীব বস্তুর সাথে বা জড় বস্তুর সাথে। তাহলে এখানেও কবি নিজেকে তুলনা করেছেন একটা বছরের নির্দিষ্ট সময়ের সাথে। তাহলে এই লাইনটা মেটাফোরের এক্সাম্পল। আরও একটা মেটাফোরের এক্সাম্পল আছে যেখানে কবি নিজেকে তুলনা করেছেন টুইলাইটের সাথে, গোধূলির সাথে। ইন মে thou seest the twilight of such day। তাহলে এইটাও হবে মেটাফোরের এক্সাম্পল। আরও একটি লাইন আছে, ইন মে thou seest the glowing of such fire। আগুনের মৃদু আভার সাথে তুলনা করেছে নিজেকে, যে আমার মধ্যে তুমি আগুনের মৃদু আভা দেখতে পারো। এই লাইনটাও মেটাফোরের এক্সাম্পল। এছাড়া এখানে পার্সোনিফিকেশনেরও সেন্টেন্স আছে, যেখানে দেখানো হয়েছে যে কোনো জড় বস্তুকে কোনো মানুষের মতো বৈশিষ্ট্য দিয়ে তুলনা করা হচ্ছে। যেমন থার্ড লাইন, আপন দোজ বাউস হুইচ সেক এগেনস্ট দ্য কোল্ড। এই যে গাছের ডালপালাগুলো ঠান্ডায় কাঁপতে থাকে, তাহলে ঠান্ডায় কারা কাঁপে? মানুষ। তাই এই গাছের ডালপালাগুলোকে মানুষের মতো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, ডালপালাগুলো মানুষের মতো ঠান্ডায় কাঁপে। দোজ বাউস হুইচ সেক এগেনস্ট দ্য কোল্ড, এটা হচ্ছে পার্সোনিফিকেশনের এক্সাম্পল। আরও কি আছে পার্সোনিফিকেশনের এক্সাম্পল? হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে। এই যে কালো রাত্রি ছিনিয়ে নেবে বা নিয়ে নেওয়া ছিনিয়ে নেওয়া মানুষ করে, অনেক মানুষ করে থাকে, কিন্তু এখানে রাত্রি করবে বলেছে, তাহলে রাত্রিটাকেও একটা মানুষের মতো বৈশিষ্ট্য দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট দ্য টেক অ্যাওয়ে, এই সেন্টেন্সটাও পার্সোনিফিকেশনের এক্সাম্পল। পার্সোনিফিকেশন, আরও পার্সোনিফিকেশনের এক্সাম্পল আছে এখানে। দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডথ লাই। অ্যাসেস মানে ছাই, এই যে তার যৌবনটা পুড়ে যায়, ছাই হয়ে যায়, তাহলে এইটা একটা সময়, ইউথ টাইম, তাহলে এইটাকেও পুড়ে যাওয়া বা ছাই হয়ে যাওয়া ইত্যাদির সাথে তুলনা করা হয়েছে, মানুষের মতোই বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, পুড়ে যাওয়া, ছাই হয়ে যাওয়া। তাহলে এই দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডথ লাই, এই সেন্টেন্সটাও পার্সোনিফিকেশনেরই এক্সাম্পল হবে। আর এই যে 12 আর 13 লাইন, কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, দিস দাও পারসিভসড হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং। এই দুটো সেন্টেন্স প্যারাডক্সের এক্সাম্পল। প্যারাডক্স মানে হচ্ছে যে সত্যের অনেক মানুষেরা বিরোধিতা করে, কিন্তু সেটাই আমাদের জীবনের আসল সত্য, সেটাকে প্যারাডক্স বলা হয়। তাহলে এই যে দুটো সেন্টেন্স, এটা প্যারাডক্স, এইগুলো আমাদের জীবনের আসল সত্যটাকে তুলে ধরেছে।
এখানে কবি বলেছেন, দিস দাও পারসিভস হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং। তুমি বুঝতেই পারছো যে আহ, আমি আমার জীবনের বার্ধক্যে এসে পৌঁছেছি। আমি আমার জীবনের শেষ দিনগুলো বাঁচছি বা বেঁচে আছি। কিন্তু এই যে আমি আমার জীবনের বার্ধক্যে এসে পৌঁছেছি, আমি খুবই অল্প দিন বাঁচবো, কিন্তু এতে তোমার ভালোবাসা আরও দুর্বল হয়ে পড়বে না, তোমার ভালোবাসা আরও স্ট্রং হয়ে যাবে। কারণ আমরা যেটুকু সময় বাঁচবো একসাথে বাঁচবো, আমরা একসাথে বাঁচার জন্য খুবই অল্প দিন পাবো, ফলে এতে তোমার ভালোবাসা আরও স্ট্রং হয়ে যাবে। তো এটাই আমাদের জীবনের আসল সত্য। তো এটা প্যারাডক্সের এক্সাম্পল। এছাড়া কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, এর অর্থ ছিল যে কাঠগুলোর সাহায্যে এই আগুন জ্বলে, সেই কাঠগুলোই আবার যখন পুড়ে ছাই হয়ে যায়, সেই ছাইগুলোই সেই আগুনটাকে নিভিয়ে দেয়। তাহলে এটাও একটা সত্য। তাহলে এই এই দুটো হচ্ছে প্যারাডক্সের এক্সাম্পল। তাহলে এটা হচ্ছে সনেট 73 উইলিয়াম শেক্সপিয়ারের। So guys, if you like this video, please subscribe my channel, like and share this video. Thank you.